আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সদ্য বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশের অন্যতম অপশাসনের জনক এবং বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের সামাজিকতা সবকিছু ধ্বংসের কটু কারিগর ডক্টর মোহাম্মদ ইউনূস ফ্রান্সে গেছেন। ফ্রান্সে যাওয়া নিয়ে মানুষজনের মধ্যে কেন যেন একটা অস্বস্তি ব্যাপার। কি কারণে এই লোক ফ্রান্সে গেছে, তার ধান্দাটা কি, ফ্রান্সে গিয়ে এখানে মিটিং করে ওখানে মিটিং করে, অনেক রকম আলাপ তৈরি হচ্ছে। বাংলাদেশে আলোচিত ব্লগার পিনাকি ভট্টাচার্যের সঙ্গে তার বৈঠক হয়েছে, এরকম খবর শোনা যায় বিভিন্ন দিকে। শোনা যায় তিনি যে হোটেলে উঠেছেন, বিলাসবহুল সেই হোটেলে বিভিন্ন দেশ, পাকিস্তান, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, এইসব দেশের গোয়েন্দারা নাকি সেখানে ঘাঁটি গেড়েছে এবং তাদেরকে নিয়ে কোনো না কোনো একটা কটু চাল, পেঁচগোছ ডক্টর ইউনূস তিনি চালাচ্ছেন। সেসব নিয়ে অনেকে অনেক রকম বিস্তারিত তথ্য আমাদের সামনে জানাচ্ছেন। তার হোটেলের নাম জানা যাচ্ছে, যেটার নাম হচ্ছে লা ব্রিস্টল হোটেল। সেটা অনেক পুরনো একটা বিলাসবহুল হোটেল সে ফ্রান্সে। সেই হোটেলে তিনি আছেন, তার একটা বাগান বাড়ি আছে, বিশাল বাড়ি ফ্রান্সে। সেই বাড়িতেও তিনি যাওয়া আসা করেন এবং সেখানেও বেশ সন্দেহজনক কিছু লোকজন ঘোরাফেরা করছেন। এই সময়ে আমাদের সামনে একটি খবরে আমরা যা জানতে পারি, সেই জানাটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস ভেতরে ভেতরে কি প্যাচ করছে, তার রাষ্ট্রপতি হওয়ার আগ্রহ, তার ভবিষ্যতে আবার ক্ষমতায় ফেরার আগ্রহ, নানান রকম কথাবার্তার মাঝে তার যে ধান্দা, ওই যে সুদের ব্যবসার ধান্দা, মানে সভ্য ভাষায় বলা হয় যে এটা হচ্ছে ক্ষুদ্র ঋণ, বেসিক্যালি সুদের ব্যবসা। সেটারে ফ্রান্স পর্যন্ত কিভাবে, ফ্রান্সে গিয়া মানে বাংলাদেশের টাকায় সুদ নিয়ে এখন আর হচ্ছে না, ফ্রান্সের ডলারে, ফ্রান্সের কারেন্সিতে কিভাবে এটাকে আরো পরিপুক্ত করা যায়, সেইটা নিয়ে তিনি বেশ বিস্তর সময় কাটাচ্ছেন। ফ্রান্সের প্যারিসের নতুন মেয়রের সঙ্গে তিনি যোগাযোগ করেছেন, তার সঙ্গে দেখা করেছেন, সেখানে নানান রকম টোপ দিয়েছেন। ইন্টারেস্টিং জানেন, তার সফর সঙ্গীদের সম্পর্কে ওই রিপোর্টে যা বলা হয়েছে, প্যারিসের সামাজিক উদ্ভাবনের মডেল হিসেবে গড়ে তোলার এই পরিকল্পনা বিশ্বের জন্য এক নভেমো বা অসাব্যঞ্জক সূচনার পথ তৈরি করবে বলে আশা করা হচ্ছে। বৈঠকে ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মুর্শেদ এবং ইউনূস ফ্রান্সের প্রধান ইউয়ান লুগিয়ার উপস্থিত ছিলেন। ইউনূসের ব্যবসা বিশ্বজুড়ে তিনি বিস্তৃত করেছেন, গ্রামীণ ব্যাংকে ছাপিয়ে তার নিজের নামে ব্র্যান্ডিং করার চেষ্টা করছেন। বিশ্ববাসী যদিও জেনে গেছে এই লোক ভেতরে কি আর বাহিরে কি, তবে লামিয়া মুর্শেদ, যাকে তিনি এই গ্রামীণ ব্যাংকেরই কর্মকর্তা ছিলেন, গ্রামীণ ব্যাংকেরই তার পাশে সার্বক্ষণিক সহচর, তাকে যখন ক্ষমতায় আসলেন তখনও এখানে নিয়ে আসলেন কি সব এলজিডি বিষয়ক পরামর্শক, হ্যান নানান একটা ডেজিগনেশন বসিয়ে দিয়ে। এই লামিয়া মুর্শেদ বাংলাদেশে কি দিয়ে গেছে? বাংলাদেশে এতগুলো টাকা, তাকে বেতন দেওয়া হয়েছে, সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, বিদেশ যাওয়ার খরচ দেওয়া হয়েছে, কি লাভ হয়েছে আমাদের কিছুই জানা নেই। প্যারিসের নতুন মেয়রের সঙ্গে ডক্টর ইউনূসের ধান্দা ফিকির, হেডলাইন তারা বলা হচ্ছে প্যারিসের নতুন মেয়রের সঙ্গে ডক্টর ইউনূসের সাক্ষাৎকার। আমরা কেন ধান্দা ফিকির বলছি সেটা আপনারা খবরটা একটু শুনলেই জানবেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন প্যারিসের নতুন মেয়র এমানুয়েল গ্রিগোয়ার। বৈঠকে প্যারিসকে সামাজিক ব্যবসার কেন্দ্রবিন্দুতে পরিণত করতে, বাংলাদেশের ধান্দা ফিকির শেষ এবং প্যারিসকে সামাজিক ব্যবসা কেন্দ্রবিন্দুতে পরিণত করতে সোশ্যাল বিজনেস ডে বা সামাজিক ব্যবসা দিবসকে বার্ষিক উৎসব হিসেবে উদযাপনের পরিকল্পনা গ্রহণের কথা জানিয়েছেন এমানুয়েল। শুক্রবার অনুষ্ঠিত এই বৈঠকে অধ্যাপক ইউনূসের 3-0 শূন্য নেট কার্বন নিঃসরণ, শূন্য সম্পদ কুক্ষিগতকরণ ও শূন্য বেকারত্ব লক্ষ্য অর্জনে তরুণ প্রজন্মের ভূমিকা এবং বিশ্বব্যাপী চলমান 7030 ক্লাবের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এই যে বাংলাদেশে 1.5 বছর শাসন করে গেছে, তার এই শূন্য কি 30 থিওরি বাংলাদেশে কোনো বাস্তবায়নের কোনো উদ্যোগ সে নিয়েছে? এই প্রশ্ন আমাদের না, এই প্রশ্ন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান তুলেছিলেন। অধ্যাপক ইউনূস ধনকুবেরদের মানে বড়লোকদের দাতব্য তহবিলের পরিবর্তে, দান খয়রাতের দরকার নাই, দান খয়রাতের পরিবর্তে দীর্ঘস্থায়ী সামাজিক পরিবর্তনের লক্ষ্যে সোশ্যাল বিজনেস ফান্ড
মানে সুদের ব্যবসায় এই সম্পদ বিনিয়োগের একটি নতুন ও কার্যকর মডেল প্রস্তাব করেন, যা সম্পদ কুক্ষিগতকরণের প্রবণতা রোধে সহায়ক হবে। ধনী মানুষজন দান খয়রাত করবে না, দাতব্য প্রতিষ্ঠানে দিবে না, তার এই ইন্টারেস্টিং সোশ্যাল বিজনেস ফান্ড, সুদের ব্যবসার ফান্ডে টাকা দিবে। তার নিজের খাসলত যা, যে বাংলাদেশে এত দুর্বিপাক, এত দুর্যোগ, মহামারী, দুর্ভিক্ষ, দুঃখ, দুর্দশা, কোনো একটা অসহায় মানুষের পাশে কোনোদিন ডক্টর ইউনূসকে দেখা যায়নি। এখন সে ফ্রান্সে গিয়ে বড় লোকদের ফুসলাচ্ছে যে তার পকেটে টাকা দিক, তার ফান্ডে টাকা দিক। আচ্ছা, এই উদ্যোগের অংশ হিসাবে আগামী জুন মাসে ঢাকায় অনুষ্ঠেয় সোশ্যাল বিজনেস ডেতে যোগ দেওয়ার জন্য মেয়র তার ডেপুটি অড্রে পুলভার এবং প্যারিস কাউন্সিলের সদস্য অলিসা ইয়াফসিতকে প্রতিনিধি হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এই খবরটা এতদিন আপনাদের জানা ছিল কিনা জানি না, বাংলাদেশে জুন মাসে নাকি সোশ্যাল বিজনেস ডে, এই দান্দা ফিকিরের একটা দিবসও পালন হবে। প্যারিসকে সমাজ, যেটা এর আগে বললাম, তার সাথে কে ছিল এই বৈঠকের শেষ দিকে প্যারিসকে সামাজিক উদ্ভাবনের একটি মডেল শহর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে। এই হচ্ছে এখন পর্যন্ত আনুষ্ঠানিক খবর, ইউনুস সেন্টারের খবর। কিন্তু তার বাইরে আর কি কি ষড়যন্ত্র, আর কি কি কটু চাল প্যারিস থেকে, কারণ এর আগে 2024-এ যখন 8 তারিখে বাংলাদেশে এসে ক্ষমতা দখল করে, তখন সে ফ্রান্স প্যারিস থেকে এসে ইউনূস ক্ষমতা দখল করেছিল। যত কলকাঠি জুলাই আগস্টে সেগুলো ওখানে বসেই করেছিল, এবং ওখান থেকেই তার যত ইনভেস্টমেন্ট, শেখ হাসিনা সরকার পরিবর্তন বা বাংলাদেশের রিজিম চেঞ্জ, আমেরিকার দালালির গুরু হিসাবে আসা, সবকিছু ফ্রান্স এবং প্যারিস থেকে হয়েছিল। ভুলে গেলে চলবে না। ভালো থাকবেন। साला एक मच्छर आदमी को हिजला बना दिया है, মনে আছে ডায়লগটা? তেমনি साला एक गाय एक भैंस मुसलमान को हिजड़ा बना दिया। साला एक भैंस 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 माने মহিষ, साला एक भैंस বাঙ্গো মুসলমান কো হিজড়া বানা দিয়া। কিভাবে? এইবার একটু আসি। আমি জানি অনেকে মনক্ষুণ্ণ হবেন, কিন্তু আমার কাজই তো উচিত কথা বলা, উচিত কথা অধিকতিতা লাগবে, এটাই স্বাভাবিক। তাহলে শোনেন ঘটনাটা বলে। আপনার শিরোনাম দেখেছেন যে বাঙ্গো মুসলমানেরা আল্লাহ নয় আমেরিকাকে ভয় পায়। আমি জানি এই কথা আমার সাথে একমত হবেন না, তাই না? এবার দলিল দিয়ে দেই, আপনাদের পেশ করে দেই। শুধু বাংলাদেশের বাঙ্গো মুসলমান না, এই দেশের গভর্নমেন্ট তাকে ভয় পায়, আমেরিকাকে। আল্লাহ না আমেরিকারে ভয় পায়। শুধু এই দেশের মুসলেকা গভর্নমেন্ট নয়, এই তারেক রহমানের মুসলেকা গভর্নমেন্ট নয়, এই যে মুসলেকা সরকারের মুসলেকা সরকারি বিরোধী দল, কারণ সারা পৃথিবীতেই বিরোধী দল থাকে, কিন্তু বাংলাদেশে, পৃথিবীতে বাংলাদেশে একমাত্র দেশ যেখানে সরকারি বিরোধী দল থাকে, সেটা হচ্ছে জামাত ইসলাম। সেই সরকারি বিরোধী দল আমেরিকার ডরায়। শুধু কি তাই, আমাদের মহান বিপ্লবী, ব্যাপলবী, মেধাবী ভাবিরুল্লাহরা আছে না, ওই যে 6টা অনুরোধের আসন এমপি, তারাও আল্লাহ না আমেরিকারে ভয় পায়। ঠিক আছে, কিভাবে? এখন তো বলবেন আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এরা আল্লাহরে ডরে না, আমেরিকা ডরে। কিভাবে? প্রমাণ দেখান। তাহলে একটা প্রমাণ দিয়ে দেই, হাসবেন না কিন্তু। আর প্রমাণ আপনারাই আমার সাথে পরে একমত হবেন। তাহলে শুনেন, আপনাদের মনে আছে একটা মহিষের নাম ট্রাম্প রাখা হয়েছিল, ডোনাল্ড ট্রাম্প, নিশ্চয়ই মনে আছে। কোরবানির আগে আপনারা জানেন সেটা একজন কিনেও নিয়েছে, সেটা চলেও গিয়েছে কোরবানি দেওয়ার জন্য। তারপরে এটা প্রথমে ফেসবুক, তারপর ইউটিউব, তারপর পত্রিকা, তারপর ন্যাশনাল নিউজ হওয়ার পরে কি হয়েছে, সারা পৃথিবীর ইন্টারন্যাশনাল নিউজ হয়ে গেছে যে একটা মহিষের নাম ট্রাম্প রাখা হয়েছে, কোরবানি দেওয়া হবে। সবচেয়ে মজার বিষয় এখন কেন বললাম যে বাঙ্গো মুসলমান আল্লাহর চাইতে আমেরিকারে বেশি ডরায়, তার উপর আবার আমেরিকার প্রেসিডেন্টের নামে। তারপর কি ঘটেছে, সেই ট্রাম্পকে প্রথমে মনে করেছিলাম একটা ফটোকার্ড যোগ করেছে, বিভিন্ন লোকে পোস্ট দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সেই মহিষ, ট্রাম্প মহিষকে, সেই প্রাণীকে কোরবানি দেওয়ার জন্য যাকে নিয়ে গেছে সেটাকে নিয়ে ফেরত আনা হয়েছে। যে বিক্রি করেছে তাকে সমপরিমাণ টাকা দিয়ে, সেই মহিষের টাকা দিয়ে মহিষটা ফেরত আনা হয়েছে। তারপরে কোথায় আনা হয়েছে, এখানেই শেষ না।
তারপর সেটার জায়গা হয়েছে চিড়িয়াখানায়। ওইখানেই শুধু ঘটনা শেষ না, তারপর কি ঘটেছে, সেই মহিষটার নাম লিখতে ভুল করেছিল, ডোনাল্ড ট্রাম্পের জায়গায় লিখেছিল ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প নাকি ট্রাম্প লিখেছে, ট্রাম্প লেখে নেই। তার জন্য কি হয়েছে, প্রথমে শুনেছি তার চাকরি চলে গেছে, পরে শুনলাম তাকে ট্রান্সফার করা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামের বানান ভুল করার কারণে তার চাকরি চলে যায়। বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম বানান ভুল করে কোনো চাকরি দেয় নাই, জিয়া নাম ভুল করার কোনোদিন চাকরি গেছে বলে আমরা শুনি নেই, কোরআনের আয়াত ভুল হইলেও ভুল লেখার কারণে কারো চাকরি গেছে বলে শুনি নেই। শুনেছেন আপনারা? কোনোদিন শুনেন নাই। কিন্তু ডোনাল্ড ট্রাম্প বানান তো আবার বাংলাতে লিখতে ভুল করার কারণে তার চাকরি চলে গেছে, অথবা তাকে ট্রান্সফার করা হয়েছে। দুই খবরই আমার কাছে এসেছে, কেউ বলেছে চাকরি চলে গেছে, কেউ বলেছে তার ট্রান্সফার করা হয়েছে। কি কারণে? শুধু একটা মহিষের নাম ডোনাল্ড ট্রাম্প। তাহলে এখন বুঝেন, বুঝতে পারছেন ঘটনা কোথায় গেল। আমেরিকাকে কিরকম ভয় পায়, আমেরিকার কিরকম ডরায়, কিরকম তরাসি হয়েছে, যে ডোনাল্ড ট্রাম্প নাম রাখার কারণে সেটাকে আর কোরবানি দিতে দেয় নাই, খোদ স্বরাষ্ট্রমন্ত্রী হস্তক্ষেপ করেছে। কিন্তু এখানে 32 নম্বর বাড়ি ভাঙা হয়, জয় বাংলা স্লোগান দিলে দাঁত থাকে না, শেখ হাসিনার নাম নিলে তারা পিটিয়ে মারা হয়। শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্প নামের একটা মহিষ নাম রাখার কারণে তাকে কুরবানি দেওয়া যাবে না। কিরকম তরাসি হয়েছে, বা আমাদের মুসলেখা স্বরাষ্ট্রমন্ত্রী, মুসলেখা প্রধানমন্ত্রী তারেক রহমান, কিরকম তরাসি হয়েছে আমাদের বাংলাদেশের মুসলেখা বিরোধী দল জামাত, কিরকম তরাসি হয়েছে আমাদের দেশের মুসলেখা স্বতন্ত্র আমার ভাবির পোলারা, যে একটা মহিষের নাম ডোনাল্ড ট্রাম্প, এই দেশের সরকার ভয় পেয়ে গেছে তারা কুরবানি দিতে। সেই জন্য বলেছি যে আল্লাহর চাইতে আমেরিকারে বেশি ডরায় এই দেশের বিএনপির সরকার, সরকার, মুসলেখা বিরোধী দল, মুসলেখা আমার ভাবির পোলারা। প্রমাণ হয়েছে। ধরেন এখন নামটা উল্টাই, ধরেন এই গরুটার নাম এখন শেখ ফরিদ, ওটারে দেখতেন পারলে ওটারে মানে কি বলবো আর, ওটারে ফাঁসি দিয়ে মারতো দরকার হয়, ওটারে দরকার হয় গলায় দড়ি দিয়ে ঝুলাই মারতো। ধরেন একটা নাম রাখছে মহিষের নাম শেখ ফরিদ, তারা বাঁচাইতো না, আমি অখ্যাত লোক বাদ দেন। ধরেন এই মহিষটার নাম রাখা হয়েছে নরেন্দ্র মোদী, নরেন্দ্র দামোদর মোদী ভাই মনে করেন নাম রাখা হয়েছে, তাইলেও কি আপনারা এটাকে চিড়িয়াখানায় নিয়ে যাইতেন? নিয়ে যাইতেন না। বরং এটাকে নরেন্দ্র মোদীর নাম রাখা হইলে, এইটা যদি এতক্ষণ সরকারের চিড়িয়াখানায় নিত, এতক্ষণ বাংলাদেশের প্রত্যেক মসজিদে মসজিদে আন্দোলন শুরু হয়ে যাইত। এমনকি বামপন্থী চিঙ্কু বাম মিঙ্কু বাম চক্করবর্তী পক্করবর্তী বক্করবর্তী বসু মসু পশুরা চ্যাটার্জি প্যাটার্জিরা নামে যেত মাঠে। এমনকি কলকাতার বামেরও মাঠে নামে যেত, নরেন্দ্র মোদীর নাম রেখেছে, মহিষের নাম তারা কুরবানি দিতে দিল না কেন, মিছিল শুরু হয়ে যেত, মসজিদে বয়ান হইতো, কলকাতা বামেরা আলিমুদ্দিন স্ট্রিট গরম করে ফেলতো, বাংলাদেশের আপনার মুক্তি ভবনের নিচে পল্টন গরম করে ফেলতো, শাহবাগ গরম করতো, বাইতুল মুকাররম গরম করে ফেলতো, বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে এটা নিয়ে আলোচনা শুরু হইতো। কিন্তু ডোনাল্ড ট্রাম্প নাম রেখেছে, সেটাকে ঠেকাইছে, একবার কোনো নাম নাই। যদি এটার নাম অমিত শাহ রাখা হইতো, যদি এই মহিষের নাম শুভেন্দু অধিকারী রাখা হইতো, যদি এই মহিষের নাম হেমন্ত বিশ্বাস শর্মা রাখা হইতো, তাইলে কিন্তু কুরবানি যদি ঠেকাইতো আর এটাকে চিড়িয়াখানায় নিত, তাহলে এই সরকারের অবস্থা কাইল হয়ে যেত। কি বোঝা গেল? ওই যে বলেছিলাম আপনাদের যে ভারত হইল বাংলাদেশের একটা নিরীহ প্রতিবেশী, তার জন্য ভারতের বিরুদ্ধে যা ইচ্ছা তাই বলা যায়, যা ইচ্ছা তাই করা যায়। বাংলাদেশে আঙ্গু মাঙ্গু পাঙ্গু ভাঙ্গু, তারপরে বাংলাদেশের যত মোল্লা মিলিটারি রিটায়ার্ড থাকুক আর চাকরিতে থাকুক, মোল্লা রিক্সাওয়ালা হাবানি রুগী লিল্লাখোর সব সারাদিন ভারতের বিরুদ্ধে যা ইচ্ছা তাই বলে। কারণ হচ্ছে ভারত হলো নিরীহ প্রতিবেশী। আমেরিকার মতো যদি হইতো তাহলে সোজা করে ফেলাইতো, আর ইসরায়েলের মতো হইতো সোজা করে ফেলাইতো, তখন আবার এগুলো বলার সাহস হইতো না। কিন্তু এখন পারে কেন? ভারত, যে বলেছি যে ভারত শক্তিশালী, বুদ্ধিমান, জ্ঞানী, কিন্তু নিরীহ, এই জন্য পাইছে গেছি আমরা। যদি বার্মার মতো প্রতিবেশী হইতো, এমনকি পাকিস্তানের মতো একটা প্রতিবেশী হইতো, আর আফগানিস্তানের মতো প্রতিবেশী হলে তালাবি ছিল না, সারা ভাঙ্গা মার দিত আমাদের এই সমস্ত কার্যকলাপ করার জন্য। যে প্রসঙ্গে ছিলাম সেটাতেই থাকি। বলেছি না আমি যে বাঙ্গ মুসলমানদের না আছে ইসলাম প্রেম, না ধর্মপ্রেম, এগুলো সব মিথ্যা, ভুয়া, জজ বাইলে ভুয়া। ইসলাম প্রেম ভুয়া, মুসলমান প্রেম ভুয়া,
এর বুগাস তার প্রমাণ যে একটা মহিষের নাম রাখা হয়েছে ডোনাল্ড ট্রাম্প, বাংলাদেশ সেডার মুরুদে ঘোরালেন না তারে কোরবানি দিতে। এরা এবার বলে আল্লাহ ছাড়া কারো দিকে ডরাই না। কে বলে ডরাও না? আফগানিস্তানের এত বড় মোল্লা ছিল না, যখন সোভিয়েত ইউনিয়ন সেরা ভাঙা মার দিত তখন দাড়ি কাইটে চুল চাইছে পালাই চলে যেত। তো বাংলাদেশের মুসলমান তাও করতে হইল না, যুদ্ধ না, এটা মহিষের নাম রাখছে ডোনাল্ড ট্রাম্প, কুরবানি দেওয়ার সেটার মুরুদে কারো গোলাইতেছে না। এরা আবার কয় আল্লাহ ছাড়া কারো ডরাই না। বেজায় হাসি আসতেছে আমার, বুঝতে পারছেন? মনটা খারাপ, শরীর বেশি সুস্থ না, কিন্তু এই ঘটনা আমাকে বেজায়। আমাকে মোটামুটি কিছুদিন যাবত কৌতুক ঠতুক দেখতেছি না। যখন মন খারাপ থাকে আমি বাঁশি শুনি, বাঁশি বাজানো শুনি, অথবা কমেডি দেখি শুনি। কিন্তু এটা আমার বিরাট মজা, এটা কমেডির কাজ করতেছে আমার জন্য, যে ডোনাল্ড ট্রাম্প নাম রাখার জন্য সেটার মুরুদার গোলাইতেছে না তার কোরবানিতে। সরকার পর্যন্ত ভয় পেয়ে গেছে, হলকমের পানি শুকিয়ে গেছে। বুঝতে পারছেন তো বাঙ্গ মুসলমান? ইহাকেই আমেরিকা বলে, ইহাকেই আমেরিকা বলে। যে আমেরিকা প্রেসিডেন্টের নামে গরু রাখলে তুমি জবাই করার, তুমি তার কোরবানি করে খাওয়ার সেটার মুরুদে কোলাবে না, এটাই আমেরিকা। এখন বুঝতে পারতেছো তো যে আমেরিকা তোমার কেমন আব্বা লাগে? আল্লাহ না, তুমি আমেরিকারে দেখে ডরাও। আমি যতই বলো আমেরিকা ধ্বংস, আবার আমেরিকার ভিসাও চাও। বুঝতে পারছো? আমেরিকার ভিসাও চাও কেন এখন বুঝতে পারছো? কারণ সেটা ভাঙ্গা মায়ের দিবে। যে আমেরিকা আল্লাহ লিখলেও ওইটা তুমি উড়াই দিবা ওয়াল, কিন্তু আমেরিকা লিখে রাখলে, তারপর ডোনাল্ড ট্রাম্প লিখলে ওই দেওয়াল ভাঙতে, কোনো গাছে যদি এখন লিখে রাখে, এরাই আবার না সাফা মারতা যে ট্রাম্পের নামে পূজা করতেছে হিন্দুরা, ছে ছে ছে, এগুলো বলতো না? তো এটা আবার কম কিসে? তোমরা পূজা তো দূরের কথা, তার সাথে বড় কিছু কলা। আমেরিকাতে যদি ট্রাম্পের নাম মহিষ রাখতো বলে দিতে ওরে, ভয় পাইতো না। কিন্তু বাংলাদেশের মুসলমান তো হিদি জনতা, আল্লাহ ছাড়া কারো নিচে আমরা মাথা নিচু করি না, আল্লাহ ছাড়া কারো আমরা ডরাই না, তরাসি হই না। এখন না হলকুম হয়ে গেছে, পানি লোহা পুরা পানি খাও। এরাই আবার আমেরিকা দখল করবে। এরাই আবার কয় যে মৌলবী কটা লিল্লাখর কয়দিন বললো না আমেরিকা দখল করে ফেলবে, তারপর কটা রিটায়ার্ড মাঞ্জা ভাঙ্গা মেজর আছে না, রিটায়ার্ড কটা হাঁটতেই পারে না। ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে পারবে না, বলো নাই? আমেরিকা তোমাদের সাথে পারবে না, তোমাদের লক্ষ লক্ষ তোমাদের মুজাহিদ আছে। এটা বলদের একটা 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 মহিষের নাম রাখছে ডোনাল্ড ট্রাম্প, সেটার মুরুদে কোলাইলো না তোমাদের কোরবানি দিতে। আর সাফা মারো, আল্লাহ ছাড়া কারো ডরাও না। এটাই হলো, এরা হইলো মুসলমান, হইলো শক্তের ভক্ত নরমের জম। এই মোল্লারা হইলো শক্তের ভক্ত নরমের জম। আমেরিকা তোমার দুলাভাই লাগে? ডোনাল্ড ট্রাম্প তোমার কি খালু শ্বশুর লাগে? সেটার মুরুদে তো কোলাইলো না। কিন্তু বললামই তো, এটা যদি খালি নরেন্দ্র মোদীর নাম রাখা হইতো, এই গরুর নাম যদি শেখ ফরিদ রাখা হইতো, তাহলে দেখতেন ওরে বাবা মজাই আলাদাই বসতো, আর মজা পাওয়া যাইতো। নরেন্দ্র মোদী না রাখলে না, গলা না ঠ্যাঙ্গের মধ্যে কোরবানি দেওয়া শুরু করতো, কাইটা জিন্দা পিস পিস করতো। অমিত শাহ রাখলে পিস পিস করতো। তারপরে শুভেন্দু অধিকারী, হেমন্ত শর্মা এগুলো নাম রাখলে আগুনের দরকার হয়, এদেরকে আগুনের কাবাব বানাইতো জিন্দা। কিন্তু ডোনাল্ড ট্রাম্প রাখছে, এখন সেটার মুরুদে আর কোলাইতেছে না তার কোরবানি দিতে, চিড়িয়াখানায় রাখে, দেখাইতে হয়। এমনকি বানান আবার রিপিট হইতেছে। ভাই কথা কি করবো কন, রিপিট হওয়ার মতো ঘটনা তো। নামের বানান ভুল হইলে তার চাকরি চলে যায়। মনে থাকবে বাঙ্গুরা যে কিরম, মুসলমান যে কিরম আমেরিকার দেখে ডরায়, মানে কত বড় দাসের দাস, গোলামের বাচ্চা হইলে এটা সম্ভব। কিরকম ডরটা ডরাইছে আমেরিকার দেখে। কারণ এই সরকার কারা আনছে আমরা সবাই জানি, এখন তো পরিষ্কার। ওই চুক্তি করছে ওইটা আনলাম না, এর নাম দেখেই তো বুঝতে পারলেন। নাম দেখেই বুঝতে পারছেন না যে মহিষের নাম রাখছে ডোনাল্ড ট্রাম্প, সেটার মুরুদে কারো কোলাইতেছে না সেই গরু কোরবানি দিতে, সেই মহিষ কোরবানি দিতে। এরা এবার কয় আল্লাহ যারা কারোদের ডরাই না। যাই এবার দেখি, এবার একটুই দেখি কি কিছু কমেন্টস দেখি দর্শক কি মজা মজা। ইরান যতক্ষণ আমেরিকা চাই ততক্ষণ থাকবে, ইসরায়েল চাই ততক্ষণ, তারপর শেষ তো হবেই। শেষ করবে না, ওইটা বাড়াই দিতে হবে। কারণ ওই যদি দেখায় মধ্যপ্রাচ্যে খবরদারি করতে হবে না, ওই একটু করে বাঁচাই রাখবে আর কি। ফরিদ ভাই গাজীপুর থেকে আপনার ছোট ভাই ইয়াঙ্গর বাদা বলছেন, জি ধন্যবাদ আপনাকে। কি ফয়সাল দর্জি, জি তারপরে কি অনেকে গেছে 100 টিক মার্ক দিয়েছেন। ফরিদ ভাই অনেক ধন্যবাদ, জি ধন্যবাদ আপনাকেও। ইরান এইবারে না শেষ তো হবে, ইরান শেষ।
রোগী মানুষের নামে কোরবানি পশুর নাম রাখার কালচার কয়েক দশক আগেও ছিল না, এখন মারাত্মক আকার ধারণ করেছে। ভবিষ্যতে এই কালচার থেকে বের না হলে বিপদ হতে পারে না। বিপদ না, এটা মজার বিষয় যে এই নামের কারণে আমরা জানতে পারলাম মুসলমান আল্লাহ নয় আমেরিকারে ডরায়, এখন শুধু আমেরিকা না, আমেরিকার প্রেসিডেন্টকেও ডরায়। এটা আমরা জানতে পারলাম আর কি। মানে কত পররাষ্ট্রনীতি, গোলামী চুক্তি কত হইলে কেবল এটা কিরকম নিম্নমানের চুক্তি করলে এটা এরকম ঘটনা ঘটে। এই গরু এই এক সালা এক ভেজ বাঙ্গ মুসলমান কো হিজরা বানা দিয়া। দিস ইজ দেয়ার ইজ লজিক। জি জি জি, ইরানের খমেনি বাহিনী এরাই হ্যাঁ। यू कि आपने हिंदी बोल सकता है, लिख सकता है और पढ़ सकता हो। आपको बहुत बहुत शुक्रिया जी, थैंक यू। कि सुकांत शाह, थैंक यू जी। ग्रेट ब्रेव इंटेलेक्चुअल कन्वर्सेशन, कॉन्ग्रेचुलेशन जी, थैंक यू। कि জাগস কি জাগন্নাথ, যে কঠিন নাম পড়তে পারলাম। ফরিদ ভাই আপনাকে ধন্যবাদ জি। আমি নাম পড়তেছি না, আপনার জালি জানে, ভয় না থাকলে ভক্তি আসে না, এটা আমেরিকা জানে। ঠিকই বলছেন জি। আমি ইন্ডিয়া থেকে, এতে ইংরেজি লেটার লিখলে তো পড়া কঠিন। আজকে সকালে এইটা বাঙ্গু মুমিনরা লাইভ দেখছিলাম, কি বাঙ্গু বলে একজনকে, আমার কি দরকার ইন্ডিয়া আসার। হ্যাঁ, আমি অত মুসলিমদের ওপরে জুলুম হয়, তাহলে বাংলাদেশ থেকে এত লক্ষ লক্ষ কেন যায়, ওখানে গিয়ে থাকে কিভাবে? ফরিদ ভাই, দিন দিন ধর্ম নিয়ে অনেক আলোচনা হচ্ছে, শুরু দেশ নয় বিদেশ ইসলাম নিয়ে কথা উঠছে, তা নিয়ে কিছু বলুন। জি, পরিস্থিতি এরকমই, খমেনি বাহিনী এরাই শেষ করে। জি, ধন্যবাদ সকলকে। আবার অন্য প্রসঙ্গে অন্য সময় কথা বলবো। তবে শিরোনাম যেটা দিয়েছি যে বাঙ্গ মুসলমান আল্লাহ নয় আমেরিকা দেখে ডরায়, তবে এবার তরাশি হয়েছে। সাফা একটু কম মারো, তোমরা যে শক্তের ভক্ত নরম। বললামই তো, ভারত যদি শুধুমাত্র নিরীহ প্রতিবেশী না হইতো, আর আমেরিকার মতো পাকিস্তান আফগানিস্তানের মতো ইরান সেরা ভাঙা মারি দিত, তাহলে সব ঠান্ডা হয়ে যেত। নিরীহ প্রতিবেশী পাওয়ার কারণে এত কথাবার্তা। আর এই মহিষের নাম যদি নরেন্দ্র মোদী হইতো, অমিত শাহ হইতো, শুভেন্দু অধিকারী হইতো, হেমন্ত বিশ্বাস শর্মা হইতো, তাইলে কিন্তু এই মহিষকে দেখতেন। এখন তারা কোথায়? ওই যে আমার ভাবির পোলারা বড় বড় বিপ্লবী, জুলাই বিপ্লবী সন্ত্রাসীরা, তোমরা না গরু জবাই দিতে গেছিলা, আসেন জিয়াফত খাই, জিয়াফত। তারা এখন কোথায়? এখন কোথায়? উবার চালক আমেরিকায় থাকে, এখন কোথায়? কোথায় ফেরেন্সের পেনিক বট্ট? এতটা গরু জবাই দিতে আসো, এখন যাও মহিষটারে আনো। সেটার কত মুরত তোমাদের, মহিষটা এনে দেখি কোরবানি দাও। সেটার কত ধার। ঠান্ডা হয়েছ না? ঠান্ডা হবা। ভারত যে কি গেমটা খেলতেছে কয়েকদিন পরে বুঝবা। 26 ওই যে আসিফ স্যার বলছিল না 26 লক্ষ ভারতীয় আছে, এখন কয় 26 লক্ষ পাঠায় অনুপ্রবেশকারী। দেখবা এখন মজা। তোমরা সাফা মারো যে ভারতের মানুষ গরুর মুত খায়, ভারতের মানুষ হাগে মুতে রাস্তাঘাটে, তো ওইখানে কামের বুয়া হয়ে যাও কেন? ওইখানে রাজমিস্ত্রি কাম করতে যাও কেন? ওইখানে ডেলিভারি কাজ করতে যাও কেন? লজ্জা করে না তোমাদের? লজ্জা আছে? নাই তো লজ্জা। আসলে বাঙ্গ মুসলমানদের, বিশেষ করে বাংলাদেশের বাঙ্গ পেয়ারা পাকিস্তানিদের ন্যূনতম লজ্জা নাই, থাকলে এগুলো বলতো না। আপনারা কদিন থেকেই দেখছেন বাংলাদেশে যে ইন্টারিম গভর্নমেন্ট ছিল, অর্থাৎ ডক্টর ইউনূসের নেতৃত্বে যে জঙ্গি বাহিনীর প্রতিষ্ঠার জন্য যে সরকার বাংলাদেশে স্থাপিত হয়েছিল, সেই সরকার যখন নতুন নির্বাচিত সরকার তারেক জিয়া সরকার আসলো, তারা সবাই চলে গেলেন। এখন চলে যাওয়ার পরে মন্ত্রী পরিষদের একে একে সদস্যরা বলতে শুরু করেছেন যে আমেরিকার সাথে ডক্টর ইউনূস যে চুক্তিটি করেছেন, ট্রেড এগ্রিমেন্ট নামে, বাণিজ্য চুক্তি নামে যেই চুক্তিটি করেছেন, প্রথমে ব্রিগেডিয়ার সাকাত সাহেব বললেন, আমি এই সম্পর্কে কোনো কিছুই জানি না। ডক্টর ইউনূসের একটি কিচেন ক্যাবিনেট ছিল, সেই কিচেন ক্যাবিনেটে এই সিদ্ধান্তটি হয়েছে। সুতরাং আমি কিচেন ক্যাবিনেটের অংশ ছিলাম না, অর্থাৎ সাকাওয়াত সাহেবকে তারা সেই অনুষ্ঠানে সেই কিচেন ক্যাবিনেটের অন্তর্ভুক্ত করেনি বলে তিনি জানতেন না। তার না জানার কারণ থাকতে পারে, এটি হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি প্রপোজাল। সুতরাং উনি বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন না, না চাইলে, অর্থাৎ প্রধান উপদেষ্টা চাইলে তার সাথে আলোচনা নাও করতে পারেন। এক। দ্বিতীয়, ডক্টর আসিফ নজরুল প্রকাশ্যে এসে
প্রেসকে বলেছে এবং তার ফেসবুকেও বলেছে যে এই যে আমেরিকার সাথে যে চুক্তিটি হচ্ছে, এই চুক্তিটি সম্পর্কে আমার সাথে কোনো আলোচনা হয়নি এবং তিনি এ সম্পর্কে কোনো কিছু জানেন না। 2 নম্বর। 3 নম্বর, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তৌহিদ হোসেন। একসময় তিনি জানু আমলা ছিলেন। আমলা থাকার পরে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে দীর্ঘদিন কাজ করার পর এবং তিনি দেশের বাইরে গিয়েও দায়িত্ব পালন করে এসেছেন। এসে এই সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হয়েছেন। তিনিও বললেন যে এই চুক্তি করার সময় আমার সাথে কোনো আলাপ আলোচনা হয়নি, কোনো যোগাযোগ হয়নি এবং যেই কিচেন ক্যাবিনেটে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই কিচেন ক্যাবিনেটে তিনিও ছিলেন না। 4 নম্বরে আসেন যে আমাদের দেশে যে অ্যানার্কিস্ট মানে বন্ড বিপ্লবী ফরহাদ মাজারের বিনা কাবিনের স্ত্রী ফরিদা আক্তার, তিনি বললেন যে আমি কিচেন ক্যাবিনেটে ছিলাম না এবং আমার সাথেও আমেরিকার যে চুক্তি, এই চুক্তি নিয়ে কোনো সলা পরামর্শ করা হয়নি। তবু আমি এই চুক্তির কৃষি সম্পর্কিত যে অংশটি আছে সেই বিষয়টি নিয়ে প্রতিবাদ করেছি। খেয়াল করে দেখেন, 4 জন মন্ত্রী কিন্তু অলরেডি তাদের ভার্ডিক্ট, তাদের যে অবস্থান সেটি ক্লিয়ার করেছেন। এখন কে সত্য কে মিথ্যা আপনি কিভাবে বুঝবেন? খেয়াল করে দেখেন, বাংলাদেশ যখন কোনো একটি রাষ্ট্রের সাথে, বিদেশি কোনো রাষ্ট্রের সাথে কোনো চুক্তি করে, তাহলে ওই চুক্তিটির প্রপোজাল সাধারণত যেই ডিপার্টমেন্ট সম্পর্কিত চুক্তি সেই ডিপার্টমেন্টের থেকেই প্রথমে আসে। যেমন যদি পররাষ্ট্র বিষয়ক কোনো ডিপ্লোম্যাটিক কোনো চুক্তি হয় তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসে। যদি প্রতিরক্ষা বিষয়ক কোনো চুক্তি হয় সেটা প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রথমে শুরু হয়। যদি জ্বালানি বিষয়ক কোনো চুক্তি হয় সেটা জ্বালানি মন্ত্রণালয় থেকে আসে। এমনি করে যতগুলো মন্ত্রণালয় আছে এবং তার সচিব আছে, তার মন্ত্রী আছে বা প্রতিমন্ত্রী আছে, সেই মন্ত্রণালয় থেকে প্রথমে সেই প্রস্তাবটি উত্থাপন করা হয়। কোথায় উত্থাপন করা হয়? ক্যাবিনেটে। ক্যাবিনেট যখন নীতিগতভাবে সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্ত নেওয়ার পর যে এটার পক্ষে পজিটিভ কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, তখনই বলটা রান করতে শুরু করে। খেয়াল করে দেখেন, আমাদের এখানে আমরা যে চুক্তিটির সাথে, যে গোলামী চুক্তিটির সাথে আমেরিকার সাথে হয়েছে বলে আমরা বলছি ট্রেড এগ্রিমেন্ট, এই ট্রেড এগ্রিমেন্টটি বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত। তাই প্রথমত এই চুক্তিটি বাণিজ্য মন্ত্রণালয়ের যিনি দায়িত্বপ্রাপ্ত তিনি ক্যাবিনেটে নিয়ে এসেছেন। নিয়ে আসার পর এটি কনসেপচুয়ালি অনুমোদিত হলো। অনুমোদিত হওয়ার পর বাণিজ্য মন্ত্রণালয়ে, অর্থাৎ আন্তদেশীয় কোনো চুক্তি যখন হয় একটি রাষ্ট্রের সাথে আরেকটি রাষ্ট্রের, সেটি বাণিজ্য বিষয়ক হোক, প্রতিরক্ষা বিষয়ক হোক, জ্বালানি বিষয়ক হোক, আদম পাচার বিষয়ক হোক, মাদক নিয়ন্ত্রণ বিষয় হোক, যেই কোনো বিষয়েই হোক, প্রথমত যদি এটা আন্তর্জাতিক কোনো চুক্তি হয় তাহলে সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সেটা পাঠানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় সেটা পর্যালোচনা করে একটা অভিমত দেয়। অর্থাৎ এই অভিমতটা নেওয়া হয় এই কারণে যে যেহেতু দুইটা দেশের সম্পর্ক এখানে জড়িত, সেই ক্ষেত্রে আন্তর্জাতিক আরো যে কন্ট্রিবিউটাররা আছে তাদের কোনো স্বার্থের বিরুদ্ধে কিছু যাচ্ছে কিনা, আমাদের আরো অন্যান্য আন্তর্জাতিক যেসব চুক্তি রয়েছে সেই সব চুক্তির সাথে ডিপ্লোম্যাটিক রিলেশনশিপে কোনো রকমের পাটল তৈরি হবে কিনা, এই বিষয়গুলো পররাষ্ট্র মন্ত্রণালয় স্ক্রুটিনি করে। স্ক্রুটিনি করে পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে সচিব অথবা অতিরিক্ত সচিব, তাদেরকে দিয়ে সেটা সিগনেচার করে আবার পাঠানো হয় বাণিজ্য মন্ত্রণালয়, অর্থাৎ যে মন্ত্রণালয়ে সেটা ইনিশিয়েট করেছে তাদের কাছে। তো এখন তৌহিদ হোসেন সাহেব বলছেন যে আমাকে এই বিষয়ে কোনো কিছু জানানো হয় নাই, আমি কোনো স্বাক্ষরও করি নাই। যে ক্যাবিনেট এটা অ্যাপ্রুভ করেছে ডক্টর ইউনূসের কিচেন ক্যাবিনেট, সেই ক্যাবিনেটের আমি মেম্বারও ছিলাম না। তাহলে খেয়াল করে দেখেন, আমাদের যে দেশে
বাংলাদেশ নামক এই দেশে একটা রুলস অফ বিজনেস রয়েছে, অর্থাৎ একটা মন্ত্রী পরিষদে কোনো বিল আসলে অথবা সচিবালয়ে কোনো বিল গেলে অথবা আন্তর্জাতিক কোনো চুক্তি করতে গেলে অথবা কোনো একটি আন্তর্জাতিক দরপত্র আহ্বান করতে গেলে কি রুলস অফ বিজনেস ফলো করতে হবে সেটা কিন্তু সেখানে বলা আছে। সেই রুলস অফ বিজনেস যদি মান্য করা না হয়, সেই রুলস অফ বিজনেস যদি ফলো করা না হয়, তাহলে যেই কোনো সময়ে কোনো ব্যক্তির আবেদনে সুপ্রিম কোর্ট সেই চুক্তিকে বাতিল ঘোষণা করতে পারে। খেয়াল করে দেখেন, তাহলে আমরা কি বিশ্বাস করব তৌহিদ হোসেন সাহেব আসলেই জানতেন না? তিনি আসলে কিচেন ক্যাবিনেটের অংশ ছিলেন না, সেই জন্য জানতেন না? আমরা কি বিশ্বাস করব যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বিলটি পাঠানো হয় নাই, যে আন্তর্জাতিক এরকম একটা চুক্তি করতে গেলে যে ডিপ্লোম্যাটিক রিলেশনশিপে কোনো সমস্যা হবে কিনা? যেমন মনে করেন ডিপ্লোম্যাটিক রিলেশনশিপে সমস্যাটা কোন জায়গায় আপনি দেখেন, ইউরোপিয়ান ইউনিয়নে আমরা যেই পরিমাণ গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং রপ্তানি করি প্রতি বছর, সেটা আমেরিকার তুলনায় 5 গুণেরও বেশি। তাহলে খেয়াল করে দেখেন, আমেরিকার সাথে কোনো চুক্তিতে এখানে কিন্তু গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং ইস্যুটা মূল ফান্ডামেন্টাল ছিল। আমেরিকা বলেছিল যে আমাদের গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং এর উপরে 50% শুল্ক আরোপ করবে। তাহলে এই আমেরিকাতে আমরা মাত্র 10% আমাদের প্রোডাক্ট রপ্তানি করি, যেখানে 50%-এরও উপরে আমরা ইউরোপিয়ান ইউনিয়নে করি। সেই ক্ষেত্রে এই রকম একটা চুক্তিতে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আমাদের কি রকমের ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ ব্রেকডাউন হতে পারে, আমাদের অর্থনীতিতে কিভাবে সেটা ইম্প্যাক্ট ফেলতে পারে, সেই বিষয়টা কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেখার কথা ছিল। আর তিনি বলছেন তিনি দেখেননি, তিনি জানেন না, তিনাকে জানানো হয় নাই। যদি এটিই সত্য ধরেন, তাহলে এই চুক্তির কিন্তু বাস্তবায়ন, লিগ্যাল যে স্ট্যান্ডার্ড সেটা নেই এবং সেটা কোনো চুক্তি হতে পারে না। এক, এরপরে আসেন বাণিজ্য মন্ত্রণালয়ের এই ইনিশিয়েটেড, এটা যখন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসবে তারপরে পাঠানো হবে আইন মন্ত্রণালয়ে। কারণ হচ্ছে একটা রাষ্ট্র মানে হচ্ছে একটা আইনগত প্রতিষ্ঠান। রাষ্ট্র একটা আইনগত প্রতিষ্ঠান, একটা আইনি কাঠামোর ভিতরে মানুষের সম্পর্ক, রাষ্ট্রের সাথে ব্যক্তির সম্পর্ক, বাংলাদেশের সাথে অন্য দেশের সম্পর্ক, সমস্ত কিছুর মূল ভিত্তি হচ্ছে আইন। অর্থাৎ রাষ্ট্রীয় আইনে সেটা কিভাবে আছে, সেটা আইনের ভিত্তিটাকে ফলো করা হয়েছে কিনা সেটা দেখার জন্য, অর্থাৎ আইনগত বিষয়ে স্ক্রুটিনি করার জন্য এটা পাঠানো হয় আইন মন্ত্রণালয়ে। আইন মন্ত্রণালয় সেটা দেখেন যে রাষ্ট্রীয় আইনে কোনো ব্যাঘাত ঘটেছে কিনা, আন্তর্জাতিক আইনের আমাদের যেসব অব্লিগেশন রয়েছে সেই সব অব্লিগেশন কোনো জায়গায় লঙ্ঘন হচ্ছে কিনা, অথবা আমরা যে আন্তর্জাতিক বিভিন্ন এই কনভেনশনে সাইন করেছি, মনে করেন আমাদের তো এই বাংলাদেশটা অনেকগুলা কনভেনশনের অংশ, এই যেই সব কনভেনশনে আমরা সাইন করেছি সেখানে আমাদের একটা অব্লিগেশন ক্রিয়েট হয়, সেই কোনো অব্লিগেশন এখানে ভঙ্গ হচ্ছে কিনা, অর্থাৎ আন্তর্জাতিকভাবে আইনের অধীনে থেকে আমাদের যে কাজ করার কথা সেই কাজ আমরা প্রপারলি করতে পারবো কিনা এই চুক্তির পর, সেটা দেখার দায়িত্ব কিন্তু আইন মন্ত্রণালয়ের। এবং বাংলাদেশের যে সংবিধান রয়েছে, বাংলাদেশের যে বিদ্যমান আইন ব্যবস্থা রয়েছে, সেটা এই মানে চুক্তিটি, অর্থাৎ এই ট্রেড এগ্রিমেন্টটি কোনোভাবে আমাদের বিদ্যমান আইন বিধি এবং রুলস অফ বিজনেসের সাথে কন্ট্রাডিক্ট করে কিনা সেটার সার্টিফাই করবে আইন মন্ত্রণালয়। আইন মন্ত্রণালয় থেকে ক্লিয়ারেন্স হয়ে আসলে তারপরে যাইয়া সেটি চুক্তিটি স্বাক্ষরের জন্য উপযুক্ত বলিয়া ধরে নেওয়া হবে। তাহলে খেয়াল করে দেখেন, ইনিশিয়েট করার কথা বাণিজ্য মন্ত্রণালয়, তারপরে ক্যাবিনেট ডিভিশন, সেখান থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ক্লিয়ারেন্স আসার পরে তারপরে আইন মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় থেকে ক্লিয়ারেন্স আসার পরে সেটি চুক্তি হওয়ার যোগ্য বলিয়া বিবেচিত হয়। এখন দেখেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কথা তো বললাম, এই যে আইন মন্ত্রণালয়ে আসিফ সার, এই আসিফ সার যিনি মিথ্যার উপরে বসবাস করেন, তার কথা বিশ্বাস করা খুবই দুরূহ ব্যাপার। তিনি বলছেন তিনি জানেন না। তিনি যদি না জানেন
তার সচিব যদি না জানে, তার মন্ত্রণালয় যদি স্ক্রুটিনি করে সেখানে কোনো সিগনেচার করে না থাকেন, নোট দিয়ে না থাকেন, তাহলে বাংলাদেশের রুলস অফ বিজনেস এবং বাংলাদেশের বিদ্যমান আইন এবং প্রসিডিউর অনুসারে সেটি একটি নাল অ্যান্ড ভয়েড চুক্তি। সুতরাং কে স্বাক্ষর করলো, কারা স্বাক্ষর করলো, এটাতে কিছু আসে যায় না। এটি কোনো বৈধ কোনো চুক্তি হিসেবে গণ্য হবে না। এরপরে আসেন, যদি এই প্রসিডিউরগুলো, এই সিস্টেমগুলো ফলো না করে ডক্টর ইউনূস এককভাবে তার কিচেন ক্যাবিনেটে কে কে, একজন হচ্ছে ওই সুন্দরী, ওই যে রাজাকারের কন্যা সুন্দরী, যিনি পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, সেই সুন্দরী নারী আদিলুর রহমান শুভ্র, ডক্টর আসিফ নজরুল, ফয়জুল, ডক্টর ইউনূস, আর একজন হলেন, তিনি হলেন এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এরা ছিলেন মূলত কিচেন ক্যাবিনেট। এই কিচেন ক্যাবিনেটে যে পাশ হয়, সেখানে ডক্টর ইউনূসের ঘনিষ্ঠতম সহযোগী নজরুল বলছেন যে তিনি জানেন না, দেখেননি, তার সাথে কোনো আলোচনা হয়নি। সুতরাং যেহেতু পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে নিয়ম ফলো করা দরকার ছিল সেটা করা হয়নি, যেহেতু আইন মন্ত্রণালয়ের যে নিয়ম ফলো করা দরকার ছিল, রুলস অফ বিজনেস যেটা ফলো করা দরকার ছিল, সেটাও করা হয়নি, তাহলে এইটি কোনোভাবেই বাংলাদেশের সাথে বাধ্যকরী চুক্তি আমেরিকার সাথে হতে পারে না। তাহলে এখন কি করতে হবে? এখন সরকারের উচিত এই বিষয়টিকে সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া। কেননা সুপ্রিম কোর্টে যদি নিয়ে যাওয়া হয়, তাইলে বাংলাদেশের আইনের ব্যাখ্যা দেওয়া, যখন বাংলাদেশ বিদেশি কোনো পক্ষের সাথে কোনো চুক্তি করে, সেটি পার্লামেন্ট রেকটিফাই করে এবং সেটি পরবর্তীতে বাংলাদেশের আইন হিসেবে গণ্য হয়। কারণ বাংলাদেশ এটা অমান্য করলে আন্তর্জাতিকভাবে বাংলাদেশ এটার কম্পেনসেশনের এবং এটা আইন লঙ্ঘনের সম্মুখীন হয়। সেই জন্য এটিও বাংলাদেশের আইন হিসেবে কার্যকর। এই কার্যকর ব্যবস্থায় যদি পরীক্ষা করতে হয়, তাইলে এখন সুপ্রিম কোর্টের কাছে, অর্থাৎ হাইকোর্ট ডিভিশনে একটি রিটের মাধ্যমে নিয়ে যাওয়া উচিত। অন্য কেউ নিলে হবে না, শুধু সরকার দলীয় লোকেরা নিলে হবে। কেন হবে? কারণ বর্তমানে বাংলাদেশে যে বিচার বিভাগ পৃথিবীর ইতিহাসে সবচাইতে দুর্বলতম, সবচাইতে পরাধীন যে বিচার ব্যবস্থা বাংলাদেশে, সেটা এখন বিদ্যমান। কারণ একজন প্রধান বিচারপতি শুধু তার জাজমেন্ট দেওয়ার কারণে, যেটা তার রাইট, যেটা কনস্টিটিউশন তাকে পাওয়ার দিয়েছে সেই অনুসারে দেওয়ার কারণে 2 বছরেরও বেশি সময় ধরে মিথ্যা মামলায় জেলখানায় পড়ে আছে। ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে একজন চিফ জাস্টিসকে দাঁড়াতে হচ্ছে মিথ্যা মামলায়, খুনের মামলায়। সেই দেশে আইন যে কাজ করছে না, বিচার যে কাজ করছে না, এটা বোঝার জন্য মহাপণ্ডিত হওয়ার দরকার নেই। তাই এখন যদি সরকার শুধু চায় তাহলে হবে। আর সরকার কি চাইবে? না, চাইবে না। কেন চাইবে না? ডক্টর ইউনূসের স্যালারা বলেছেন যে এই চুক্তি করার আগে তারেক রহমানের সাথে কনসেন্ট নেওয়া হয়েছে, শফিকুর রহমান জামাতের প্রধান, তার কাছ থেকেও কনসেন্ট নেওয়া হয়েছে। তার মানে তাদেরকে কোন ধরনের কি প্রেশার দিয়ে নেওয়া হয়েছে? তারা সবাই একই গোয়ালের গরু। এই একই গোয়ালের গরুরা যদি কিছু না করে, তাহলে বাংলাদেশে বিবেক বুদ্ধি সম্পন্ন কোনো মানুষ এটাকে চ্যালেঞ্জ করা উচিত। এবং সুপ্রিম কোর্টকে যদি স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয়, তাহলে এই চুক্তিটি নাল অ্যান্ড ভয়েড হিসেবে সুপ্রিম কোর্ট বাতিল ঘোষণা করবে। আসুন আমরা এই বিষয়টিকে আদালতের শরণাপন্ন করি। কারণ এই চুক্তির মাধ্যমে বাংলাদেশকে একটা পরাধীন রাষ্ট্র করা হয়েছে। বাংলাদেশের আন্তর্জাতিক যে স্ট্যান্ডার্ড, সেটা দুর্বল করে দেওয়া হয়েছে এবং আমাদের অর্থনীতিকে, আমাদের রাষ্ট্রের ভৌগোলিক কাঠামোকে আস্তে আস্তে দখল করে ধ্বংস করার দিকে আগাচ্ছে। আমরা যদি এখনই সোচ্চার না হই, আমরা যদি এর প্রতিবাদ যদি এখনই না করতে পারি, এখনই যদি এটার বিধান করা না যায়, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ পলাশিরাম কানুন যেভাবে 190 বছরের জন্য শেষ করে দিয়েছিল, আগামী 20 বছরের জন্য সেটাও সেই একই পরিণতি বয়ে আনবো বলে আমি মনে করি। এবার জাতিসংঘের কাছে 24শে জুলাই আন্দোলনে সংস্থাটির ভাষ্য অনুযায়ী মারা যাওয়া 1400 জনের পূর্ণাঙ্গ তালিকা ও নিহতদের পূর্ণাঙ্গ পরিচয় চাওয়া হয়েছে। গত 28শে মে জুলাই হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের তৈরি করা তদন্ত প্রতিবেদনকে
অত্যন্ত ভুল ও বাস্তবতা বিবর্জিত বলে মন্তব্য করে চিঠি দিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্রিটিশ আইনি কৌশলী। তার 2 দিনের মধ্যে কানাডা ভিত্তিক একটি মানবাধিকার সংস্থা জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের কাছে ওই 1400 জনের নাম ঠিকানা আছে আরেকটি চিঠি দিল। আওয়ামী লীগের একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে আরো বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও সংস্থার সামনে ভলকার তুর্কের টিমের তৈরি করা প্রতিবেদনের বস্তুনিষ্ঠতা নিয়ে প্রশ্ন তুলে বিষয়টি তদন্তের জন্য চিঠি দিবে। বাংলাদেশের কার্যক্রম নিশ্চিত থাকা দল আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা দাবি করেছেন 24শে জুলাই হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন এবং জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে কোমর বেঁধে নামার প্রস্তুতি নিয়েছে দলটি। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে আওয়ামী লীগ জাতিসংঘের এই প্রতিবেদনটির ভুল তথ্যের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে বড় ধরনের শোডাউনের প্রস্তুতি নিয়েছে। গত প্রায় 1 বছর ধরে 5টি ধাপে তারা এই প্রক্রিয়ায় কাজ করছে, যার অংশ হিসেবে ভলকার তুর্কের কাছে চিঠি দিয়েছে। এর পরের ধাপে জাতিসংঘের কয়েকজন বিশেষ দূতকে চিঠি দিবে দলটি। তারপর বিশ্বের বেশ কয়েকটি শক্তিশালী দেশ ও সংস্থার কাছে এ নিয়ে লবিং করবে। আর চিঠির আনুষ্ঠানিক কোনো জবাব না পেলে পরের ধাপে ভলকার তুর্কের বিরুদ্ধে জাতিসংঘের সংশ্লিষ্ট দপ্তরের আনুষ্ঠানিক নালিশ জানানোর পরিকল্পনা আছে দলটির। এজন্য এরই মধ্যে তুর্কের বিরুদ্ধে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন রিপোর্ট সহ নথিপত্র সংগ্রহ করেছে। আওয়ামী লীগের কয়েকজন নেতা দাবি করেছেন চলতি বছরের অক্টোবরে ভলকার তুর্কের মেয়াদ শেষ হবে। তার আগেই জাতিসংঘের তদন্ত প্রতিবেদন এবং ভলকার তুর্কের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগগুলো নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সাড়া ফেলতে চায় দলটি। বাংলাদেশে 2024 সালের 1 জুলাই থেকে 15 আগস্টের মধ্যে সংঘটিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের কারণগুলোর ফ্যাক্ট ফাইন্ডিং তথা তথ্য অনুসন্ধান করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন বা OHCHR এর দপ্তর। সংস্থাটি ওই বছরের 16 সেপ্টেম্বর বাংলাদেশে একটি দল পাঠিয়েছিল। সংস্থাটির এই কাজের টার্মস এন্ড কন্ডিশন অনুযায়ী 2024 সালের শুরুর দিকে রিপোর্ট দেওয়ার কথা ছিল, কিন্তু 2024 সালের 22শে ডিসেম্বর দৈনিক সমকালে প্রকাশিত এক রিপোর্টে বলা হয় তখনকার অন্তর্বর্তী সরকারের কাছ থেকে তথ্য চেয়েও পায়নি জাতিসংঘের তদন্ত দল, ফলে সময় মতো রিপোর্ট দিতে পারেনি। শেষ পর্যন্ত 2025 সালের 12ই ফেব্রুয়ারি এ সংক্রান্ত রিপোর্টটি প্রকাশ করে OHCHR। রিপোর্টটি প্রকাশিত হওয়ার পর তখনকার অন্তর্বর্তী সরকারের লোকজন এটি নিয়ে বেশ প্রচারেও নেমেছিল। জাতিসংঘের প্রতিবেদনটিতে এটিকে ফৌজদারি অপরাধ প্রমাণে আদালতে ব্যবহার না করার সুপারিশ আছে। তা সত্ত্বেও বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা ICT যে আদালতে শেখ হাসিনা ও তার সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফাঁসির দণ্ড দিয়েছিল, সে মামলাতেও জাতিসংঘের এই প্রতিবেদনকে প্রামাণিক দলিল হিসেবে উপস্থাপন করা হয়েছিল। ইতিমধ্যে গণমাধ্যমের খবরে প্রকাশিত হয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের কাছে চিঠি লিখেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নিয়োগ দেওয়া আইনি পরামর্শ প্রতিষ্ঠান ডাউটি স্ট্রিট চেম্বার। বাংলাদেশে 2024 সালের জুলাই আন্দোলনে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টের বিষয়ে উদ্বেগ জানিয়ে গত 28শে মে এই চিঠি দেওয়া হয়। লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বারের জ্যেষ্ঠ আইনজীবী স্টিফেন পালস কেসি চিঠিতে লেখেন, এখন এমন তথ্য প্রকাশ্যে এসেছে, এমনকি অন্তর্বর্তী সরকার নিজস্ব সরকারি নথিপত্রের ভিত্তিতেও শেখ হাসিনার সরকারকে সহিংসভাবে উৎখাত করার যৌক্তিকতা প্রতিষ্ঠার জন্য যে বিভ্রান্তিকর ও উস্কানিমূলক তথ্য ছড়ানো হয়েছিল তার আলোকে দেখা যাচ্ছে ওই সময় 1400 জন বিক্ষোভকারী নিহত হওয়ার বিষয়ে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টের উপসংহার ছিল অত্যন্ত ভুল ও বাস্তবতা বিবর্জিত। এতে বলা হয় সরকারি গেজেটে এখন নিশ্চিত করা হয়েছে প্রকৃত সংখ্যা জাতিসংঘের প্রতিবেদনে উল্লেখিত সংখ্যার প্রায় অর্ধেক। আরো নিরপেক্ষ কিছু প্রতিবেদনে এই সংখ্যা আরো কম বলে উল্লেখ করা হয়েছে, যা বহুল প্রচারিত সংখ্যার তুলনায় সামান্য অংশ মাত্র। জাতিসংঘের প্রতিবেদনের উপসংহার সত্যের সঙ্গে এত ব্যাপকভাবে অসামঞ্জস্যপূর্ণ হওয়া অত্যন্ত উদ্বেগজনক। এটি তথ্য অনুসন্ধান প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতাকেই প্রশ্নবিদ্ধ করে এবং রাজনৈতিক সহিংসতাকে উস্কে দেওয়া ও বৈধতা দেওয়ার জন্য এ ধরনের ভুল তথ্য ব্যবহারের একটি উদ্বেগজনক দৃষ্টান্ত স্থাপন করে। সেই কারণে আইনজীবী স্টিফেন পালস কেসি অনুরোধ করেছেন প্রকৃত তথ্য তুলে ধরার স্বার্থে ভলকার তুর্কের দপ্তর যেন একটি সংশোধনী এবং প্রকাশ্য প্রত্যাহার বিবৃতি জারি করে।
এর 2 দিনের মধ্যে জুলাই অভ্যুত্থানে নিহত 1400 ব্যক্তির তালিকা চেয়ে জাতিসংঘের কাছে চিঠি দিয়েছেন কানাডা ভিত্তিক গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্সের প্রেসিডেন্ট মোহাম্মদ হাবিবে মিল্লাত। শনিবার 30 মে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের কাছে ওই চিঠি পাঠান তিনি। আওয়ামী লীগের আন্তর্জাতিক কার্যক্রমের দায়িত্বে থাকা হাবিবে মিল্লাতের চিঠিটি সুইজারল্যান্ডের জেনেভায় প্যালেস দে নাসিওতে অবস্থিত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরে পাঠানো হয়। চিঠিতে বলা হয়, গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্স বর্তমানে 2024 সালে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন ও সংশ্লিষ্ট ঘটনাগুলোর সঙ্গে সম্পর্কিত নিহত ব্যক্তিদের একটি যাচাইযোগ্য তালিকা সংকলন ও প্রকাশের জন্য বিস্তৃত নথিভিত্তিক গবেষণার উদ্যোগ নিয়েছে। চিঠিতে বলা হয়, এই সংখ্যার পদ্ধতি, উৎস ও গঠন নিয়ে আগেও জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের দপ্তরের কাছে প্রশ্ন তোলা হয়েছে। স্বচ্ছতা ও তথ্যগত নির্ভুলতার গুরুত্ব এবং এসব ঘটনাকে ঘিরে চলমান আইনি বিতর্কের প্রেক্ষাপটে মূল তথ্যে প্রবেশাধিকার স্বাধীন গবেষক ও প্রতিষ্ঠানগুলোকে সঠিক ও ঐতিহাসিক রেকর্ড প্রতিষ্ঠায় বড় সহায়তা করবে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার দপ্তরকে চিঠিতে 2টি অনুরোধ বিবেচনার আহ্বান জানানো হয়। প্রথম অনুরোধে বলা হয়, প্রায় 1400 জন নিহতের উল্লেখিত সংখ্যার মধ্যে অন্তর্ভুক্ত ব্যক্তিদের বিস্তারিত তালিকা, প্রকাশযোগ্য পরিচিতিমূলক তথ্য এবং মৃত্যুর প্রাসঙ্গিক তারিখ জানানো। দ্বিতীয় অনুরোধটি হলো, সম্পূর্ণ তালিকাটি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের দপ্তরের ওয়েবসাইট বা অন্য কোনো উপযুক্ত মাধ্যমে প্রকাশ করা, যেন গবেষক, নাগরিক সমাজের সংগঠন, সাংবাদিক এবং অন্য অংশীজন স্বাধীনভাবে নিজ উদ্যোগে এসব তথ্য পর্যালোচনা ও যাচাই করতে পারেন। তথ্যের সহজ প্রাপ্যতা চলমান নথিভিত্তিক উদ্যোগের বিশ্বাসযোগ্যতা, স্বচ্ছতা ও প্রমাণগত দৃঢ়তা উল্লেখযোগ্যভাবে বাড়াবে বলে উল্লেখ করে চিঠিতে বলা হয়, এতে প্রকৃত ভুক্তভোগীদের যথাযথভাবে চিহ্নিত ও স্বীকৃতি দেওয়া নিশ্চিত হবে এবং একই সঙ্গে বস্তুনিষ্ঠ ও প্রমাণভিত্তিক জন আলোচনা সহজ হবে। দর্শক, এরই মধ্যে শেখ হাসিনা বেশ কয়েকটি গণমাধ্যমে ইমেল সাক্ষাৎকারে বলেছেন তিনি শিগগিরই বাংলাদেশে ফিরবেন এবং বিচারিক প্রক্রিয়ায় অংশ নেবেন। আওয়ামী লীগের একাধিক সিনিয়র নেতা দাবি করেছেন, জুলাই আন্দোলনের সংগঠিত হত্যাকাণ্ড নিয়ে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে বিরোধী পক্ষ এক ধরনের মিথ্যা ন্যারেটিভ দাঁড় করিয়েছে বলে দলটি বিশ্বাস করে। আর এই ন্যারেটিভ প্রতিষ্ঠায় বড় ভূমিকা রেখেছে জাতিসংঘের প্রতিবেদনটি। শেখ হাসিনা দেশে ফেরার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরুর আগেই এই ন্যারেটিভের পাল্টা জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে দলটি। তারই অংশ হিসেবে ভলকার তুর্ককে 2 দফা চিঠি দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট একটি সূত্র দাবি করেছে, সামনে আরো কয়েকটি প্রতিষ্ঠানের তরফ থেকে আরো চিঠি পাঠানো হতে পারে। আওয়ামী লীগের কয়েকজন সিনিয়র নেতার কাছ থেকে জানা গেছে, জাতিসংঘের প্রতিবেদনটিতে মৃতের সংখ্যা এবং পদ্ধতিগত যথেষ্ট দুর্বলতা যে আছে সেটি সহজেই বোঝা যায়। কিন্তু বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে মত তৈরির জন্য দলটি 5টি ধাপে কাজ করেছে। প্রথম ধাপে আইনি প্যানেল গঠনের মাধ্যমে OIOS এ আনুষ্ঠানিক স্বার্থের সংঘাতের নালিশ করার পরিবেশ তৈরি করা। আওয়ামী লীগের আন্তর্জাতিক উইং, প্রখ্যাত ব্রিটিশ ব্যারিস্টার স্টিফেন পাউলস কেসি এবং টাটিয়ানা ইটুয়েলের মতো বিশেষজ্ঞদের নিয়ে একটি হাই প্রোফাইল আন্তর্জাতিক আইনি দল 1 বছর আগে গঠন করেছে। দ্বিতীয় ধাপে দলটি জাতিসংঘের প্রতিবেদনটির চুলচেরা বিশ্লেষণ করে 40 পৃষ্ঠার একটি পাল্টা রিপোর্টও তৈরি করেছে, যেটি এরই মধ্যে ভলকার তুর্ক সহ জাতিসংঘের বেশ কয়েকজন বিশেষ দূতের কাছে পাঠানো হয়েছে। রিপোর্টটিতে 9টি পয়েন্টে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের অসঙ্গতিগুলো তুলে ধরা হয়েছে। 9ম পয়েন্টে জাতিসংঘের প্রতিবেদনের 109টি প্যারায় কি কি ভুল ও কন্ট্রাডিক্টরি তথ্য আছে সেগুলো তুলে ধরা হয়েছে। এছাড়া জাতিসংঘ তাদের প্রতিবেদনে কি ধরনের তথ্য ও ঘটনা এড়িয়ে গেছে তার প্রমাণ হিসেবে ছবিসহ বেশ কয়েকটি কেসের কথা তুলে ধরেছে। আওয়ামী লীগের রিপোর্ট ও চিঠিগুলো জুলাই হত্যাকাণ্ডের মৃত্যুর সংখ্যা ও তথ্যের অসঙ্গতি, জাতিসংঘের তদন্ত দলের খুবই কম নমুনার মাধ্যমে দুর্বল তদন্ত, রাজনৈতিক একপেশে বয়ান ও পক্ষপাতদুষ্ট পটভূমি, খসড়া রিপোর্ট থেকে গুরুত্বপূর্ণ তথ্য রহস্যজনকভাবে বাদ দেয়া এবং প্রতিহিংসামূলক সহিংসতার দায় শুধু আওয়ামী লীগের উপর চাপানো অভিযোগগুলো তুলে ধরা হয়েছে। দর্শক, জাতিসংঘের প্রতিবেদনটিতে 24 আগস্ট থেকে
15ই আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের জন্য তখনকার অন্তর্বর্তী সরকারের সমর্থক দল ও গোষ্ঠীগুলোর উপর দোষ দেওয়া হয়েছিল। অন্যদিকে আওয়ামী লীগ জাতিসংঘের কাছে যে প্রতিবেদনটি জমা দিয়েছে সেটিতে 15 জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত দলটির নেতাকর্মী এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্যাতনের বেশ কিছু বর্ণনা তুলে ধরা হয়েছে। আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে, নিয়ম অনুযায়ী ভলকার তুর্কের কাছে চিঠি পাঠানোর কাজ শেষ হবে খুব শিগগিরই। এরপর তারা ভলকার তুর্ক কি ব্যবস্থা নিচ্ছেন তার জন্য অপেক্ষা করবেন কিছুটা সময়। যদি উত্তর না মেলে তাহলে জাতিসংঘের স্পেশাল রিপোর্টারদের কাছে আর্জেন্ট অ্যাপিল করবেন। স্টিফেন পাওয়েলসকেসি এরই মধ্যে শেখ হাসিনার পক্ষে জাতিসংঘের বিভিন্ন স্পেশাল রিপোর্টারদের কাছে জরুরি অ্যাপিল পাঠিয়েছেন, তবে সেটি ছিল বাংলাদেশের আইসিটি নিয়ে। এবার জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের বস্তুনিষ্ঠতা নিয়ে প্রশ্ন তুলে অ্যাপিল করবেন শেখ হাসিনার আইনজীবীরা। চতুর্থ ধাপে আন্তর্জাতিক ফৌজদারি আদালত বা আইসিসিতে আর্টিকেল 15 কমিউনিকেশনের অধীনে আবেদন করা হবে দলটির পক্ষ থেকে। দলটির নেতারা বলছেন, জাতিসংঘের এই প্রতিবেদনটি যেটি নিয়ে আওয়ামী লীগ প্রশ্ন তুলেছে সেটি বাংলাদেশের আইসিটিতে গৃহীত হয়েছিল এবং এর ভিত্তিতে শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির দণ্ড দেওয়া হয়েছে। একইভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে সংগঠিত অপরাধের জন্য ডক্টর ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের অভিযুক্ত করে একটি আবেদন পাঠাতে পারে ডাউটি স্ট্রিট চেম্বার। সবশেষ গুরুত্বপূর্ণ ধাপটি হলো কূটনৈতিক লবিং এর বৈশ্বিক অংশীদারদের যুক্ত করার মিশনে নামবে গত প্রায় 2 বছর ধরে বাংলাদেশের রাজনীতিতে কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটি। সংশ্লিষ্টদের দাবি, ভলকার তুর্কের কাছে পাঠানো চিঠি এবং আওয়ামী লীগের তৈরি করা রিপোর্ট সংযুক্ত করে এরই মধ্যে বিভিন্ন দেশের দূতাবাস ও সংস্থার কাছে চিঠি পাঠানো শুরু করেছে দলটি। এরপর দলটি আনুষ্ঠানিকভাবে বিশ্ব মিডিয়ার মাধ্যমে একটি স্বাধীন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাকে দিয়ে একটি বিকল্প কমিশন অফ ইনকোয়ারি গঠনের প্রস্তাব দিতে পারে। আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা বলেছেন, ভলকার তুর্কের মেয়াদ শেষ হবে চলতি বছরের অক্টোবরে। 2022 সালের 17 অক্টোবর দায়িত্ব নিয়েছিলেন তুর্ক। আওয়ামী লীগের একটি টিম এরই মধ্যে ভলকার তুর্কের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে যেসব অভিযোগ আছে সেগুলোর ব্যাপারে তথ্য সংগ্রহ করেছে। এর মধ্যে ফরেন পলিসির মতো নাম করা ওয়েবসাইটে ছাপা হওয়া প্রতিবেদনও আছে। এছাড়া গত বছরের জুনে জাতিসংঘের স্টাফরাই ভলকার তুর্কের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছিল। একটি সূত্র নিশ্চিত করেছে, জাতিসংঘের তদন্ত দল বাংলাদেশে কাজ শুরুর পর থেকে রিপোর্ট দেওয়া পর্যন্ত সময়ে ভলকার তুর্ক মোহাম্মদ ইউনূসের সাথে 3টি বৈঠক করেছেন। প্রথমটি নিউ ইয়র্কে, দ্বিতীয়টি ঢাকায় এবং সবশেষটি সুইজারল্যান্ডের দাভোসে। আওয়ামী লীগের একটি সূত্র বলছে, এই বৈঠকগুলো তদন্ত চলাকালীন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হিসেবে কাজ করেছে এমন নথিপত্র ও ভিডিও ফুটেজ সংগ্রহ করছে দলটি, যেগুলো ভলকার তুর্কের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের জন্য কাজে লাগবে। আওয়ামী লীগের আইনজীবীরা অফিস অফ ইন্টারনাল ওভারসাইট সার্ভিসেস বা OIOS এ এই অভিযোগ দায়ের করতে চায়। দর্শক, জাতিসংঘের নিজস্ব কর্মকর্তাদের পেশাগত অসদাচরণ, জালিয়াতি, তথ্যের বিকৃতি, স্বার্থের সংঘাত বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এবং পদ্ধতিগত পক্ষপাতিত্ব তদন্তের জন্য সবচেয়ে শক্তিশালী সংস্থা হলো এই OIOS। প্রশ্ন হলো, গত 1 বছর ধরে আওয়ামী লীগ যে জাতিসংঘ প্রতিবেদনের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে এবং আন্তর্জাতিক মহলে এ নিয়ে সাড়া ফেলতে চাইছে, তাতে আসলে কি কোনো প্রভাব পড়বে? বিশেষ করে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন প্রত্যাহার বা সংশোধনের অতীত ইতিহাস কি আছে? বিশেষজ্ঞরা বলছেন, জাতিসংঘের আইনি দায়মুক্তি থাকলেও সংস্থাটির বিশ্বাসযোগ্যতা এবং নৈতিক কর্তৃত্ব ধরে রাখার জন্য তারা অনেক সময় নিজেদের অভ্যন্তরীণ তদন্তের মুখোমুখি হতে বাধ্য হয়। যদি শেখ হাসিনার আইনজীবী বা আওয়ামী লীগের পক্ষ থেকে OIOS বা অন্যান্য বিশ্বস্ত মাধ্যমে অকাট্য তথ্য প্রমাণ সরবরাহ করা যায় যে জাতিসংঘের রিপোর্টটিতে জালিয়াতি করা হয়েছে বা রাজনৈতিক উদ্দেশ্যে সত্য গোপন করা হয়েছে, তবে এর বেশ কিছু তাৎপর্যপূর্ণ পরিণতি হতে পারে, যেমনটা হয়েছিল 2009 সালে গোল্ডস্টোন রিপোর্টের ক্ষেত্রে, যেটি এখনো পর্যন্ত জাতিসংঘের মানবাধিকার পরিষদের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত এবং ব্যাপক আলোচিত রিপোর্টগুলোর মধ্যে একটি। যদিও জাতিসংঘের রাজনৈতিক জটিলতার কারণে পুরো রিপোর্টটি আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়নি, কিন্তু ওই ঘটনার পর বিশ্ব দরবারে গোল্ডস্টোন রিপোর্টের আইনি ও নৈতিক গ্রহণযোগ্যতা চিরতরে শেষ হয়ে যায়। আবার রাজনৈতিক বোঝাপড়ার কারণে জাতিসংঘ যে এক পেশে রিপোর্ট দেয় সেটিরও প্রমাণ আছে ইতিহাসে। যেমন জাতিসংঘ রাজনৈতিক ও অর্থনৈতিক ব্ল্যাকমেইলিং এর শিকার হয়েও তাদের রিপোর্ট সংশোধন করতে বাধ্য হয়েছিল
যার একটি প্রকৃষ্ট উদাহরণ 2016 সালে সৌদি আরব ও ইয়েমেন সংকটে। 2016 সালের জুন মাসে জাতিসংঘের তৎকালীন মহাসচিব পান কি মুন ইয়েমেনে শিশু অধিকার লঙ্ঘনের দায়ে সৌদি নেতৃত্বাধীন মার্কিন সমর্থিত সামরিক জোটকে কালো তালিকাভুক্ত করেছিলেন। রিপোর্টে অভিযোগ ছিল জোটের বিমান হামলায় শত শত শিশু মারা গেছে, কিন্তু মাত্র এক সপ্তাহের মাথায় বান কি মুন অত্যন্ত অপমানজনকভাবে সৌদি জোটের নাম ব্ল্যাক লিস্ট থেকে অস্থায়ীভাবে সরিয়ে নিতে বাধ্য হন। এখন দেখার বিষয় আওয়ামী লীগ জাতিসংঘের রিপোর্ট এবং ভলকার তুর্কের বিরুদ্ধে যে আন্তর্জাতিক ওয়ারে নেমেছে সেটির পরিণতি কি হয়। এখন এ পর্যন্ত, সবাই ভালো থাকুন। যেটা আপনি যে প্রশ্নটা করেছেন এটা ঘটনা, যেটা আমাদের কিছু গণমাধ্যমে ইতিমধ্যেই রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেটা হচ্ছে যে তারা যে ভলকার যে রিপোর্ট দিয়েছিলেন, যেটার ভিত্তিতে অ্যাকচুয়ালি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার যে বিচার হয়, সেই বিচারে কিন্তু মূলত নির্ভর করা হয়েছিল এই ভলকারের রিপোর্টের ভিত্তিতে। ওটা তো উল্লেখও আছে সেই জাজমেন্টের। যদিও সেই ভলকারের রিপোর্টকেই ভিত্তি করেই কিন্তু যে জাজমেন্ট হয়, সেই ভলকারই তিনি বলেছিলেন যে 1400 গণহত্যার জন্য শেখ হাসিনাকে দায়ী করা। কিন্তু এই আইনজীবীরা যেটা ভলকারের কাছেই লিখেছেন যে সেটা হচ্ছে যে আপনার এই তথ্যটা সঠিক নয়, বা কোথা থেকে পেলেন 1400, তার কারণ হচ্ছে যে বাংলাদেশের যে ইউনিট সরকারের সময় যে গেজেট নোটিফিকেশন হয়েছিল, এই গেজেট নোটিফিকেশনে 800 কিছু বেশি যারা মারা গিয়েছেন তাদের তালিকা ছিল, কিন্তু 1400 তালিকা ছিল না। গেজেট নোটিফিকেশন আজ পর্যন্ত হয়নি, বা পরবর্তীকালে ওই গেজেট নোটিফিকেশনকে সংশোধন করে 1400 জনের তালিকা এখনো পর্যন্ত প্রকাশ হয়নি বলেই আমরা জানি। সেইটার ভিত্তিতে ভলকারের রিপোর্টকে চ্যালেঞ্জ করার অর্থ হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার হয়েছিল, সেই বিচারটা আসলে আদতে প্রহসন। কারণ তথ্যই যদি ভুল থাকে, একটা ভুল তথ্যের বিরুদ্ধে বিচার হলো, এখন কাকে গণহত্যা বলা হবে? 800-কে, 1400-কে, নাকি 71-এর সময় যে লক্ষ লক্ষ হত্যা হয়েছিল তার সঙ্গে যে যুদ্ধ অপরাধের সঙ্গে সাধারণ অপরাধকে এক জায়গায় নিয়ে, এগুলো আইনি বিষয়, আইনি বিতর্ক রয়েছে। এটা এক ধরনের, এখন তাতে কি তথ্য কি দাঁড়াবে, তার রায় কি দাঁড়াবে, তার পরিস্থিতি কি হতে পারে, এর আগেও কিন্তু তারা একটা ওই আর্টিকেল 4 অনুসারে একটা আবেদন শেখ হাসিনার পক্ষ থেকে করা হয়েছিল একবার। তো সেখানে কিন্তু আমরা কিছু শুনিনি এখনো পর্যন্ত। এটা রিপোর্ট জমা পড়েছে। এখন ভলকারের অফিস এই বিষয়ে কোনো মন্তব্য করেন কিনা সেটা দেখার অপেক্ষায় আছে। কিন্তু এটাকে আমি বলছি, এটা রাজনৈতিক ভাবে একটা ব্যবহার করা আওয়ামী লীগের পক্ষে, যে তার বিরুদ্ধে একটা অসত্য অভিযোগ এনে অসত্য অভিযোগের ভিত্তিতে এবং তাকে জোর করে একটি আদেশ দেওয়া হলো। এই আদেশে আরো কাউকে দেওয়া হয়েছে, প্রত্যেকটাই হচ্ছে সঠিক তথ্যের ভিত্তিতে নয়। এটাকে রাজনৈতিক দিক থেকে বাংলাদেশে প্রচার কতটা হবে সে নিয়ে সন্দেহ আছে, কারণ বাংলাদেশে তো আওয়ামী লীগের সংবাদ প্রকাশ করাটাই অপরাধ, ফলে সেখানে তো মিডিয়া করতে পারছেন না। এবং সেই জন্য অন্যান্য গণমাধ্যম, ভারতের গণমাধ্যম তারা এগুলো প্রকাশ করছেন, এবং সেটা সকলেই জানেন যে এই রিপোর্ট প্রকাশ হবে। এই গণমাধ্যম থেকে বাংলাদেশের মানুষ নিয়মিত ভারতের গণমাধ্যম গুলোকে অনুসরণ করেন, ফলে তারাও জানতে পারছেন বা পড়বেন। এই